खाली बोला हो। अरे चिंता का कोई बात नहीं, चिंता का कोई नहीं, सब ठीक हो जाएगा, सब ठीक हो जाएगा। हाँ हाँ हाँ, शंकर शंकर, अरे बाबा शंकर, हाँ शंकर ही माल लेके जाएगा। हाँ उसका साथ में नाला का पुत्र हो भी जाएगा। हाँ उसका हाथ में रुपया था लगे। अरे कोई चिंता नहीं, कोई चिंता नहीं। हाँ सस्ती का, सस्ती का। ওই সিঁদুর চৌধুরী সারা মুখে প্রতিবাদের ভাষাটাকে ওই একেবারে শিল করে দিয়েছে। আমার নাম মহাবীর পাল বংশের ছাঁট মা। আমি কোন জায়গায় মাটিতে পা রাখার আগে ওই জায়গাটা ভালো করে দেখলি সেখানে কোনো ল্যান্ড মাইন পোতা আছে কি না। ওই সঙ্গে শিলিগুড়ি পর্যন্ত লরিগুলো নিয়ে একেবারে চলে যাবে পাহাড়ে। আর তারপর ওই লরিগুলোর মধ্যে বোঝাই হয়ে যাবে AK-47 RDF KLTS আর নতুন নতুন ডাক্তার। और साला সেই ওই পাহাড়ে থাকা জঙ্গিরা ওই নতুন
আপনার বাড়ি, তাহলে তাহলে লুকোনোর জন্য আমি এখানে আসতাম না। আপনার হাতে তো রক্ত পড়ছে। হ্যাঁ হ্যাঁ, গুলি লেগেছে। আর শুধু তাই নয়, পিছন থেকে পুলিশও তাড়া করছে। হয়তো হয়তো সারা জীবনের করা পাপের প্রায়শ্চিত্ত হয়তো আজই আমাকে বলে ফেলতে হবে। আর ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস দেব। আর আজও আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল। বাইরে পুলিশের গাড়ির আওয়াজ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি, কিন্তু আসুন, আপনি আমার সাথে আসুন। কোথায় যাবো? আপনি আসুন। স্যার, আপনি? বলছি শঙ্কর বারবার ছাড়া আশ্রম থেকে গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল। আমরা অ্যাটাক করে গাড়িগুলোকে সব ধরেছি। এই এলাকাতে আসার পর কোথায় লুকিয়ে পড়লো? ওদের হাতে গুলি পড়েছি, ওর হাতে গুলি লেগেছে। যেতে পারবে না। এই এলাকাতে আসার পর সে কোথায় লুকিয়ে পড়েছে? ও হয়তো ওই এখানে আসেনি তো। প্রথম কথা, ও এখানে আসার সাহস কোনোদিনই পাবে না। আর দ্বিতীয় কথা, ও যদি এই বাড়িতে কখনো ঢোকে তাহলে সবার আগে ওর শ্বাস নেওয়াটা আমি বন্ধ করে দেব। জানিস তোমার উপর যে অবিচার সে করেছে তাতে এই কথাটা বলাটাই স্বাভাবিক, কিন্তু তবু আমি বলবো আইন তুমি নিজের হাতে তুলে নেবে না। ও যদি এই বাড়িতে আসে এক মুহূর্তের জন্য তুমি আমাকে ফোন করে জানাবে। কোন রকম সিদ্ধান্ত তুমি নিজে নেবে না। ছিল নিজের খেয়াল রেখেছিল। বেরিয়ে আসুন। পুলিশের কাছে মিথ্যা কথা বলার জন্য, তারপর আমাকে বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হরিদা, ও হরিদা, আমার ফার্স্ট এড বক্সটা একটু নিয়ে এসো না। আমি বলছিলাম কি, এসবের কোনো প্রয়োজন নেই। তাছাড়া রক্ত সারাটা আমার পুরনো অভ্যাস। হ্যাঁ, গুলিটা আমার হাতে লেগেছে, দিয়ে তারপর বেরিয়ে গেছে। সে থেকে হয়তো কয়েকটা ক্ষত সৃষ্টি হয়েছে, আর সে থেকে রক্ত ঝরছে। হ্যাঁ, দিয়েছিলাম দু বোতল মদ খেয়ে নেবো, তাহলে সব ঠিক হয়ে যাবে। সব ঠিকই সবসময় ঠিক হয় কাঞ্চন? শঙ্করবাবু, তাহলে তো ভুল শব্দটা বাংলার অভিধানে থাকতোই না। কিন্তু আপনি আমার জীবনের যে কতটা করেছেন তা কি কখনো পূরণ করতে পারবেন শঙ্করবাবু? দিদিমণি তোমার ওষুধের বাক্সটা। হ্যাঁ, দাও। আচ্ছা শোনো হরিদা, তুমি না চট করে এক গ্লাস গরম দুধ নিয়ে আসো, যাও। ঠিক আছে দিদিমণি, আমি এক্ষুনি গরম দুধ নিয়ে আসছি। হ্যাঁ, যাও। ওই এদিকে আসো। আমি বলছিলাম এসবের কোনো প্রয়োজন নেই। আপনার চাওয়া না চাওয়া বাড়ির বাইরে রেখে এসেছেন, এখন আমার চাওয়া না চাওয়াটা এখন আপনাকে শুনতে হবে। আসো। না বাড়িয়ে এখানে চুপ করে বসো। হরিদা, দুধের গ্লাসটা নিয়ে আসো। গরম দুধ নিয়ে এসেছি, আমার একটু কাজ আছে দিদিমণি, আমি আসি। মদ মনে হয় ঢক ঢক করে দুধটা খেয়ে খান খান বলছি।
আমি একটু পরিষ্কার করি। কি দেখছেন আমার মুখের দিকে? এ মুখে কলঙ্কিত ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। চুপ করুন ম্যাডাম, আপনি চুপ করুন। এ কি শঙ্করবাবু, আপনার চোখে জল? আমি যে আর সহ্য করতে পারছি না ম্যাডাম, আমি যে আর সহ্য করতে পারছি না। যে আমি আপনার জীবনে এত বড় ক্ষতি করেছি, সেই আপনি আমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে, খাদ্য দিয়ে, সুচিকিৎসা করে বাঁচিয়ে দিলেন ম্যাডাম, বাঁচিয়ে দিলেন। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? শঙ্করবাবু, আমি যখন পুলিশে চাকরি করতাম তখন অনেক অপরাধীকে শোধরাবার জন্য সুযোগ দিতাম, কারণ আমি জানি কেউ মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে খারাপ হয় না। এই জন্যেই এই যেমন আপনি আমার কথাটা করেছেন। চুপ করুন ম্যাডাম, আপনি চুপ করুন। আপনার দয়ার দানকে আমার বুকে লজ্জার তীর হয়ে বিঁধছে ম্যাডাম, লজ্জার তীর হয়ে বিঁধছে। আপনি যে মানুষ নন ম্যাডাম, আপনি যে দেবী। হ্যাঁ, আমি দেবী, আমি কলঙ্কিত দেবী। আমি সুখ খুঁজতে গিয়ে আমি আঘাত পেয়েছি, আঘাত। জানি ম্যাডাম, জানি, আর এর জন্য দায়ী আমি। কিন্তু আপনি বিশ্বাস করুন, এতদিন আমার সমস্ত অনুভূতিগুলো সব একটা পাথর পাষাণ হয়েছিল ম্যাডাম, পাথর পাষাণ হয়েছিল। আর আজ আপনার ভালোবাসা পেয়ে সেই অনুভূতিগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে ম্যাডাম, প্রাণ ফিরে পেয়েছে। শঙ্করবাবু, জানেন ম্যাডাম, জানেন, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আমাকে পদবিটা দেয়নি। আর আমার মা আমাকে জন্ম দিয়ে একটা নোংরা মনে করে ওই রাস্তা করে ফেলে দিয়েছে ম্যাডাম, রাস্তা করে ফেলে দিয়েছে। সারা জীবন ধরে একটুখানি আমি শুধু পেয়েছি ঘৃণা, মমতা, তাই অনুভূতিগুলো পাষাণ হয়েছিল ম্যাডাম, পাষাণ হয়েছিল। আপনার ভালোবাসা পেয়ে সেগুলো যে আমার প্রাণ ফিরে পেয়েছে ম্যাডাম, প্রাণ ফিরে পেয়েছে। শঙ্করবাবু, আপনি যে মানবী নন ম্যাডাম, আপনি যে দেবী। হ্যাঁ, আমি দেবী। ওই যে বললাম, আমি কলঙ্কিত দেবী। সুখ খুঁজতে গিয়ে আমি আঘাত খুঁজে পেয়েছি। ভুল, ভুল ম্যাডাম, ভুল। দেয়নি কেউ, কোনোদিন এতটুকু সুযোগ আমাকে দেয়নি। আমার জন্মটা হয়েছে ওই ওই অন্ধকারে একটা পোকার মতো নোংরার মধ্যে। অজুহাত, অজুহাত শঙ্করবাবু, অজুহাত। অজুহাত? হ্যাঁ, অজুহাত। নিজের বিলাসিতা লুকিয়ে রাখার জন্য আপনি অজুহাত খাড়া করতে চাইছেন। আমাকে দেখুন, আমার এখনো বিয়ে হয়নি, তবে সেই দিনের সেই ঘটনার জন্য আমার ঔরসে, আপনার ঔরসে আমার গর্ভে এসেছে সন্তান। সন্তান? কি বলছো দিদিমণি? আমি ঠিকই বলছি কবিতা, আমি ঠিকই বলছি। এবার বলুন তো শঙ্করবাবু, যে জন্মের প্রতি আপনার এত ঘৃণা, এই সন্তানের
আপনাদের কি পরিচয় কবে বলুন তো? জানি না, আমি জানি না। আপনার মায়ের মতন আমিও এই সন্তানকে আস্থা করে ছেড়ে ফেলে দেবো। এই সন্তান হবে আপনার মতন একটা শঙ্কর মস্তান। এবার বলুন তো শঙ্কর বাবু, এই যে জীবনের প্রতি আপনার এত ঘৃণা, এত অবজ্ঞা, সেই একই জীবন একটা শিশুর মাথায় চাপিয়ে দেবেন কি করে? জানি না, আমি কিচ্ছু জানি না। আমি আমি কিচ্ছু বলতে পারব না। জানেন না যখন, তখন আনেন কেন সর্বশক্তিমান ঈশ্বরকে? এই পৃথিবীতে পাঠায় মানুষের ভালো মতো উপকার করতে, কারো ক্ষতি করার জন্য নয়, শুধুমাত্র কিছু টাকার জন্য। আপনি আমার মাথায় কলঙ্ক এঁকে দিয়েছেন। আমি আমি তার চেয়ে বেশি আপনাকে টাকা দিচ্ছি। দিন, ভুলে দিতে পারবেন, মুছে দিতে পারবেন আমার সেই কলঙ্ক? বলুন চন্দ্রবাবু, বলুন। কিন্তু সে ক্ষমতা কি আমার আছে? আছে। কিভাবে? ওই দিদিমণিকে বিয়ে করে আহা, ওই দিদিমণির সিঁথিতে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি আমি তোমাদের চেয়ে বয়সে বড়, তাই বলছি দিদিমণির যে সম্মান তুমি কেড়ে নিয়েছ, সেই সম্মান যদি ফিরিয়ে দিতে পারো, তাহলে তবেই হবে তোমার ওই মহাপ্রভুর প্রায়শ্চিত্ত। কিন্তু আমার যে চাল নেই, চুলো নেই, আমি আমি যে অন্ধকারের মধ্যে হারিয়ে যাওয়া একটা মানুষ। তাহলে তাহলে আমি কি করে পারবো? পারবে না সেই অন্ধকার দূর করে আলো জগতে ফিরে আসতে? আমি যদি আমার ভালোবাসার হাত তোমার দিকে বাড়িয়ে দিই? পারবেন না ম্যাডাম, পারবেন না। এতে এতে বড় আপনি বিপদে পড়বেন। কারণ কারণ পুলিশের যে কোনো একটা গুণে আমার এই শঙ্কর মস্তানের মুখটা ঝাঁঝরা করে দিতে পারে ম্যাডাম, ঝাঁঝরা করে দিতে পারে। তাহলে সেই পুলিশের বুলেটের সামনে আমি মুখ পেতে দাঁড়াবো। বাসেনি ম্যাডাম, বাসেনি। আপনার মতো করে কেউ কোনোদিন আমাকে এতটুকু ভালোবাসেনি। একটুখানি ভালোবাসা পরিবর্তে আমি শুধু পেয়েছি ঘৃণা, অবজ্ঞা। আজ আমি তোকে বোঝাচ্ছি, পারবে না? ওই মহাবীর পায়ের হাত থেকে বেরিয়ে এসে মানুষের মতো বাঁচতে, ওই মহাবীর পায়ের কুত্তা হয়ে বেঁচে না থেকে মানুষের মতো বাঁচতে, এতে স্বাধীনতার শিক্ষা আছে। আপনি না পুরুষ মানুষ? কিন্তু কিন্তু এই কি করে সম্ভব? আমি আমি কি তা পারবো? মানুষ সব পারে, খারাপ চাইলে খারাপ আর ভালো চাইলে ভালো। এবার তুমি ভেবে বলো তো বলি, চালু পুরুষ এই দিদিমণির সকল দিদিমণিকে ফিরিয়ে দেবে, না আরেকটা শঙ্কর মস্তানকে এই পৃথিবীতে নিয়ে আসবে? দস্যু রত্নাকর যদি বাল্মীকি হয়ে রামায়ণ রচনা করতে পারে, বোকা কালিদাস যদি মহাকবি কালিদাস হয়ে সুকুন্তলে রচনা করতে পারে, তারপরে আপনি পারবেন না আমার হাত ধরে মহাজীবনের মহাকাব্য রচনা করতে? আমার নষ্ট হওয়া জীবনের পশ্চিমের কাঠগড়ায় দাঁড়িয়ে আমি বলছি আপনাকে এক টুকরো ভালোবাসা। হেরে গেলাম ম্যাডাম, আমি হেরে গেলাম। সারা জীবন ধরে ওই জেতার পেছনে ছুটতে
ক্ষমা করে দাও সিধু। আমি তোমার জন্য পায়ে পড়ছি সিধু। তুমি এই সংকট প্রস্তাবকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা তো আমি অনেক আগেই তোমায় করে দিয়েছি। তুমি শুধু আমাকে কথা দাও, ওই মহলের ফলে অসমর্থ কাজে তুমি আর নিজেকে জড়াবে না। ওই মহাবীর পালের অসামাজিক কাজের রাজ সাক্ষী হবে তুমি। আমাকে কথা দাও। ওহো সিধু, ওহো। আমি তোমার করুণাকে কোনোদিন ভুলতে পারবো না সিধু। কোনোদিন ভুলতে পারবো না। করুণা না, শঙ্কর, করুণা নয়। আমি পাপকে ঘৃণা করি, পাপীকে নয়। যদি কোনো মানুষ আলোয় ফিরে আসতে চায়, তাকে মানুষ হিসেবে ফিরিয়ে আনতে হয়। তাই তো আমার ভালোবাসার হাত আমি তোমার দিকে বাড়িয়ে দিলাম। আমার এই সংকট প্রস্তাবকে কোনোদিন ছেড়ে চলে যাবে না তো সিধু। কোনোদিন ছেড়ে চলে যাবে না তো। না, তোমায় ছেড়ে আমি কোথাও যাবো না। তাই তো আমি তোমার গান দিয়ে বেঁচে রাখবো আর বলবো, গানে তোমায় বেঁধেছিল, শুনেছি সেধেছি।
আমি শুধু ওই পাহাড় না জঙ্গিতে শুধু সাপোর্ট করছি, হ্যাঁ বলি তোরা সাপোর্ট করি, তোরা সাপোর্ট করি না। ওই যে সামনে টপিক খেলা, ওই ইন্ডিয়া বাংলাদেশে খেলা হচ্ছে। আরে বাবা, তোরা একদল ইন্ডিয়াকে সাপোর্ট করছিস আর একদল বাংলাদেশকে সাপোর্ট করছিস। ওই যে ভারত পাকিস্তানে যখন ফুটবল খেলা হয় তখন একদল পাকিস্তানকে সাপোর্ট করিস আর একজন বাংলাদেশকে। আরে বাবা, আমি তো সাপোর্টই করি নাকি? হ্যাঁ, আমি তো শুধু দুটো টাকা কামাই। তা তোদের বাবা ওটা ভাবছে কেন? হ্যাঁ, এই যে 26,000 শিক্ষক শিক্ষিকা বলি চাকরি বাতিল হয়ে গেল। বলি যারা ঘুষ নিল, বলি তাদেরকে কিছু করতে পারলি? তারা আমার বাড়ি যত লোক, হ্যাঁ, আমি দুটো টাকা কামাচ্ছি, তাদের কিছু হচ্ছে, আমার তোদেরই হচ্ছে সব। আমি কারো সাথে বাজে রাখি না, হ্যাঁ, আমি কারো কাছে আড়ে পা দিই না। আমি মহাবীর পাল বংশের ছাঁট মাল। বিশেষ, কিন্তু বিশেষ এখনো সাল আসছে না। আরে করেছিস কি রে? বিশেষ তুই একেবারে শঙ্করের মতো হয়ে গেছি। 100% এর মধ্যে 100% সাকসেস। পরের মাস থেকে তোকে আরো 10,000 টাকা আমি মাইনে পাই। মুখে তুলছে তোরা ভাবছিল বাছু। আমাকে এখানে তুলে এনেছেন কেন? আমাকে কেন তুলে এনেছেন কেন? দেখো মামনি, আরে বাবা, তুমি তো আর এই ভদ্রভাবে আমার আসতে না। তার আমার এই ছেলে বিষয়ে আলোচনা করে আমার কাছে নিয়েছে। শোনো মামনি, এই খারাপ লোকের সঙ্গে না একদম পাঙ্গালি দিও না, একদম পাঙ্গালি। আমি কিন্তু না, আমি কিন্তু একবারে জেনুইন ভদ্রলোক, বুঝলে, একবারে জেনুইন ভদ্রলোক। আমি চাই না তোমার ঘরে, বুঝলে? আরে বাবা, আমি যদি চাইতাম তোমার পারতাম না। তোমার বাবাকে ওই ভয় থেকে মানে সব কটা লড়িকে আমি ওই উদ্ধার করে নিতে। হ্যাঁ, কিন্তু আমি বিশ্বাস করো, হ্যাঁ, আমি বাবা তা করিনি। কেন আমি কারো সাথে থাকি না, কারো কাছে থাকি না, কার সাথে চাইলে পারি না। হ্যাঁ, কি বিশ্বাস হচ্ছে? ঠিক আছে, আচ্ছা তোমার ভালো কি হয়েছে? এবার বিশ্বাস হয়েছে তো যে আমি একেবারে জেনুইন ভদ্র। দেখো মামনি, আমি তো তোমাকে তুলে এনেছি একটা বন্ধু। তোমার সাথে আমার একটা বিশেষ জরুরি দরকার? কি দরকার আছে আমার কাছে? আচ্ছা, আমি শুনলাম তুমি নাকি ওই সুন্দর চৌধুরী বাড়িতে আবার যাত্রা। হ্যাঁ আছে, কারণ দিদি আমাকে ছোট বোনের মতো ভালোবাসে। ব্যাস, ওইখানেই আমার স্বার্থ? কিসের স্বার্থ? দেখো এই মামনি, এই আমার সম্পর্কে না সারা দুদিন ঠিক পাচ্ছি না। এই সময় খুব ভালো ছিল, খুব ভালো ছিল, খুব ভালো কাজ করতো। ওই সুন্দর চৌধুরী ওই সারা ভাতের হাঁড়ি শুরু করে আমার যেখানে 2 নম্বর ভাত হতো, ও আমার কাছে সব তাই আমি চাই ওই সুন্দর চৌধুরী ভাতের হাঁড়ির খবর এনে দিতে একটা স্পাই দরকার। এই কাজটা করবে তুমি। আর এই কাজ যদি করতে আমি রাজি না হই, তাহলে মামনি ওই চান করা জলের পরিবর্তে মাথায় অ্যাসিড না। এই মহাবীর পালপাড়ের এমন করে তাই নাই। একটা কথা তোমাকে মনে করে দিই, আমি চাই না যে তোমার কোনো ক্ষতি হোক, বুঝলে, তোমার কোনো ক্ষতি তো আমি চাই না। আর দেখলে তো ওই শালী ভাগিনী ওই সুন্দর চৌধুরীকে কেমন সারা খাচ্ছে। তোমার জাতি তো আমাকে দেখেছিল। একটা কথা বলছি মামারি, কান করে শুনে রাখো। এই সারা খারাপ না, একদম পাঙ্গা নিতে যেও না, একদম না। তাতে কাজ সারা দিনকাল করলো, নিজের বাবার
চোখের বাইরে একবারও বলেননি যে যার বিরুদ্ধে আমি সাক্ষী দিচ্ছি সে আমার মেয়ে সিঁদুর? এ হালুয়া। আচ্ছা, হ্যাঁ? এই মেসো মশাই, বলছি এতে অন্য সূচনা করা কি আছে বাবা? হ্যাঁ হ্যাঁ, কাজ করার জন্য আমি টাকা দিয়েছি নাকি? আর তাছাড়া আপনি তো বলেছিলেন ওই সিঁদুর চৌধুরীকে আমি চিনেন না, সিঁদুর চৌধুরীকে আমি ঘৃণা করেন। ও না, এই নয়, কি বলেন বলেন? হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম তার একটা কারণ আছে। কি কারণ শুনি বাবা? বলুন, কারণটা কি? ওই শিউলি হ্যাঁ, শিউলি ছিল আমার প্রথম পক্ষের স্ত্রী। মেসমশাই। আমি শিউলিকে খুব ভালোবাসতাম, শিউলিও আমাকে খুব ভালোবাসতো। শিউলি বাড়ি থেকে পালিয়ে আমাকে বিয়ে করেছিল। আমরা একে অপরকে ছেড়ে কেউ থাকতে পারতাম না। শিউলির মা বাবা ছিল অনেক ধনী, তাই তাই সব জামাই হিসেবে তারা আমাকে কখনোই মেনে নেয়নি। আমি ছিলাম একটা সাধারণ কারখানার দিনমজুর, যেটুকু মাইনে পেতাম সুখে দুঃখে আমাদের ভালো দিন কাটছিল। বিবাহের 1 বছরের পর শিউলির গর্ভে এলো সন্তান। একদিন শিউলি যখন প্রসব যন্ত্রণায় ছটফট করছে, তখন শিউলিকে ছুটে নিয়ে গেলাম আমি আমাদের ওই সদর হাসপাতালে ভর্তি করে ডাক্তার বাবুকে বললাম, ডাক্তার বাবু আপনি আমার শিউলিকে বাঁচিয়ে দিন। কিন্তু ভগবানের নিষ্ঠুর পরিহাস, ডাক্তার বাবু আমার শিউলিকে বাঁচাতে পারলো না। আর আমার শিউলি জন্ম দিল আমার ওই অভাগা মেয়ে শিউলি। তাই আমার সমস্ত রাগ, সমস্ত অভিমান, সমস্ত ঘৃণা ক্ষোভ ফেটে পড়লো আমায় ওই অভাগা শিউলির উপর। তাই তখন থেকে আমি শিউলিকে ঘৃণা করি। দেখুন মেসো মশাই, আমি সব বুঝতে পেরে গেছি যে এই কারণের জন্য আপনি ওই সিঁদুর চৌধুরীকে ঘৃণা করেন। কিন্তু দেখুন মেসো মশাই, এটা কিন্তু আমাদের নিতান্ত পারিবারিক। এর মধ্যে আমাকে এই মামির পালকে একদম জানে না, বুঝলেন? আমার আবার এমনিতেই সারা মাথা খারাপ হয়ে যায়। আমি আবার সারা খুব ইমোশনাল মানুষ, আমার আবার হাতটা খুব দুর্বল, বুঝলেন? হ্যাঁ, বলা যায় না সারা কখন কি করে দিই। আমার আবার এই পকেটে সারা, বুঝলেন, এই সবসময় কিছু ভরা থাকে, বলা যায় না কখন কাকে দানা ভরিয়ে দেবো। তা ঠিক আছে। হ্যাঁ, তাছাড়া বলুন আপনি এখানে কি জন্য এসেছেন? এই টাকাটা না মহাবীর বাবু, আপনি আমার মেয়ের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য যে টাকাটা আপনি আমাকে দিয়েছিলেন, আমি সেই টাকাটা আপনাকে মহাবীর বাবু, আমি সিঁদুরকে ঘৃণা করলেও আমি তো তার বাবা নাকি। আমি কখনো আমার ওই অভাগীটার চোখে চোখ রেখে কথা বলি, তাই ওর চোখে জল আমি কখনো দেখতে পাইনি। কিন্তু বিশ্বাস করুন মহাবীর বাবু, আমি রোজ রাতে যখন স্বপ্ন দেখি তখন আমি দেখতে পাই আপনার টাকাগুলো আমার ওই অভাগীটার চোখের জলে ভেজা আছে, চোখের জল। আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। এখান থেকে যদি আমি পালিয়ে যেতে না পারি তাহলে আমি দিদিকে সব কথা বলা হবে না আমার। না 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 না, যেমন করে হোক আমাকে এখান থেকে পালাতেই হবে, পালাতেই হবে, পালাতেই হবে, পালাতেই হবে। না মানে বলছিলাম কি যে আপনি না ঠিক কথাই বলেছেন, বুঝলেন, আপনি ঠিক কথাই বলেছেন। মানে এই যুগে না আদর্শ আর মনুষ্যত্ব নিয়ে পথ চলাই যায় না। আচ্ছা মামনি, হ্যাঁ বল তুমি কি খাও? বেরোলিয়া? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, খুব ভালো বলেছো। শোনো, তোমাকে একটা কথা বলি, বুঝলে?
খুললি নি বিশাল বিশাল এ দেখো তোমার বাবা তো কাছে কাছে দৃষ্টি দিচ্ছে সারা ফোনটা মুখে নাচছে না এ গাড়ি কেউ নাচছে না এই এই শালা 24 ঘন্টা সময় দেয়া এই 24 ঘন্টার মধ্যে মানে আমার এই 5 খানা অস্ত্র বোঝাই করা লরি তো একদম শীতকালার মানে মাথা নেই আর তার যদি না দে তাহলে 24 ঘন্টা 1 মিনিটের মধ্যে তোর এই মেয়ের নগ্ন দেহটা কেটে কুচি কুচি করে বস্তায় ভরে আমি ওই শীতকালার মানে পৌঁছে দেবো আমি সব পারি আমি মহাবীর বাপ বংশের ছোট শোনো মামনি আমি আগামী 24 ঘন্টা পর্যন্ত তুমি আমার অতিথি হয়ে আমার এই আস্তানাতে থাকবে আর তারপর তোমার ড্যাডি যখন মানে আমার ওই সমস্ত লরিগুলো পৌঁছে দেবে শীতকালার মাঠে তারপরে তোমার কোনো চিন্তাই থাকবে না তুমি একেবারে দরকার করে বাড়ি চলে যাবে আরে তা যদি না হয় प्यासा दिल ए मेरे प्यारी आगामी 24 घंटा पर्यंत तुम्हें एखादा शांत में होता হঠাৎ করে যেন একটা ফুল অঙ্কের গন্ধ আমার নাকের মধ্যে ভেসে এলো মহাবীর পাল বংশের ছাত্রমা বলে তোর কোনো অঙ্কের ফুল হচ্ছে না আমি একা কাজ করি ওই এসপি সাহেবের কাছ থেকে মানে সব কটা লরিকে আমি উদ্ধার করে তারপরে শুরু করব এই মহাবীর পালের আমি কি কালাগুলি খেলা খেলবেন আমি জানি না আপনার প্রতিপক্ষ খেলোয়াড় এখন হয়ে গেছে তবে গোপন সূত্রে আমি একটা খবর পেয়েছি আমার ভূষণ গুপ্তার সঙ্গে নাকি সিঁদুর চৌধুরীকে বিয়ে করেছে শুধু তাই নয় সিঁদুর চৌধুরীকে পুলিশের হাতে এমনকি সিঁদুর চৌধুরী শঙ্করের সন্তানের মা হতে চলেছে সেটা দেখা দিয়েছে সারা নিজেকে কাটা সারা পাগল পাগল মনে হচ্ছে হ্যাঁ সারা এতগুলো খারাপ কাপড় সারা বল ছেলেটা কালে প্রাণ হারে একদম মধ্যম করে অমিতাভ মল্লিকের মতো সারা 6 মাস সবে বিয়ে হয়েছে সারা বাচ্চার মুখটা পর্যন্ত দেখে যেতে পারো না সারা বাচ্চার অন্নপ্রাশনটা খেয়ে যেতে পারো না কিন্তু বাবা মাটা সারা কেঁদে কেঁদে রাস্তায় ঘুরে বেড়াবে বলি কেন রে সারা বলি পৃথিবীতে এত চাকরি থাকে তুমি পুলিশের চাকরি নেই করতে কেন সারা ছিল না বিশ্বাস করুন সারা জবে থেকে আমার থেকে এসেছে শুধু খারাপ খবর একদিনের জন্য ভালো বোঝাই আমার নাম মহাবীর
যেন আমার বিষাক্ত পোকা না পড়ে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি আমি যেদিকেই তাকাই সেদিকেই যেন দেখতে পাই আমার সেই অসহায় মেয়ে সিঁদুরের মলিন মুখখানি আমার দিকে যেন আঙুল তুলে বলছে, বাবা বাবা, সত্যিই কি আমি দোষী? সত্যিই কি আমি কলঙ্কিনী? না রে মা, না, তুই দোষী দোষী রে মা, তুই যে কলঙ্কিনী, দোষী যে আমি রে মা, সব দোষ আমারই লোভ আর স্বার্থ সিদ্ধির জন্যই আমি যে এই পথে পা বাড়িয়েছিলাম রে মা। তাই তো যখন আমি রাস্তায় বের হই তখন সবাই তখন আমার মুখে কচু ছিটিয়ে বলে, ওই ওই চলল শয়তান মনোহর চৌধুরী, মিথ্যে সাক্ষী দেওয়ার দোকানদার। মনোহর, তুমি না একটা বাবা? না না, তুমি বাবা হতে পারো না, তুমি বাবা যাদের কলঙ্ক। তাই তো আজ সবাই আমাকে ছেড়ে একে একে চলে গেছে, আর এই সংসার সমুদ্রে আমি এক মালা ভাঙা তরীর মতো শুধু ভেসেই বেড়াচ্ছি, শুধু ভেসেই বেড়াচ্ছি। তারপর কিন্তু একদিন তোমাকে ভোগ করতেই হবে। সুলতা, জানি সুলতা, জানি। আচ্ছা আচ্ছা সুলতা, তোমার সিঁদুর তো তোমাকে খুব ভালোবাসে, তাই না? তুমি তুমি তোমার মেয়েকে বলবে না সুলতা, সে যেন তার এই হতভাগ্য বাবাটাকে একটুখানি ক্ষমা করে দেয় সুলতা। বাবা, আপনি কি করে? যে মেয়েটা সারাটা জীবন সংসারের জন্য মুখে রক্ত জল পড়ে গেছে, তুমি বাবা হয়ে তার রক্তে মিশিয়ে দিয়েছ কলঙ্কের কালি। চুপ করো সুলতা, চুপ করো। কেন চুপ করবো? সেদিন যদি আমার এই স্মৃতি সিঁদুর বাঁচাতে তোমার কথা শুনতে বাধ্য না হতাম, তাহলে এমনি করে আমার মনের সিঁদুরকে বানাতে হতো না। হায় ঈশ্বর, আমি কত আদালত জয় করে ফিরলাম, আজ আমার বিবেকের আদালতে আমি যে হেরে গেলাম। ঈশ্বর, আমি যে হেরে গেলাম। আর একটা কথা তুমি কান প্রেস করে রাখো, ওই যন্ত্রণা তোমাকে সারা জীবন ভোগ করতে হবে। আর সিঁদুর যদি তোমাকে ক্ষমা করতে চায়, আমি মা হয়ে বলবো, সে যেন তোমাকে ক্ষমা না করে, ক্ষমা না করে। ওই বিষয়টা তুমি আমাকে বলো না মা, কারণ ভুল তো মানুষই করে, আর সেই ভুলের ক্ষমা মানুষকে করতে পারে। তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি থাকলো না? দিদি, দিদি, তুই আমাকে বাঁচা দিদি। ওই এসপি সাহেব আমাকে ফাঁসিতে ঝোলানোর জন্য একদম উঠে পড়ে লেগেছে। দয়া করে দিদি, তুই আমাকে বাঁচা দিদি, তুই আমাকে বাঁচা। কেন? কি করেছিস তুই? কি করেছিস? কি করেছিস তুই? সত্যি করে বল তো, কি আমি বলছি দিদি। একি, তুমি এখানে? হ্যাঁ আমি দিদি। এই প্রতিষ্ঠার জন্য আজ সকালবেলা 143 জন মানুষ মারা গেছে, আর এখনো অনেক মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রত্যুষ? ও যা বলছে তা কি সত্যি? গল্প প্রত্যুষ বল। হ্যাঁ দিদি, হ্যাঁ। ওই মহাবীর পাল আমাকে লক্ষ লক্ষ টাকা লোভ দেখিয়ে কাজ করতে বাধ্য করেছে। আর পাহাড়ে, ওই পাহাড়ে যে 143 জন মারা গেছে, তার জন্য আমি দায়ী দিদি, আমি দায়ী। এবার বলো সিঁদুর, আমার কি করা উচিত? আর আমি এখন কি করবো? সিঁদুর নয়,
পারলি? সেই চোরটাকে তোর এই ভাই প্রতিজ্ঞা করছে, যদি আবার কোনোদিন ফিরে আসি তাহলে মানুষের মতো মানুষ হয়ে ফিরবো। হ্যাঁ রে, হ্যাঁ রে দিদি, হ্যাঁ। আমি ভুলে গেছিলাম যে সফলতার কোনো শর্টকাট হয় না রে দিদি। তাই রামায়ণে রামচন্দ্র শিখিয়েছে ওই 6 দিনের পথের চেয়ে 6 মাসের পথ অনেক ভালো, অনেক ভাবো সে ভাবো, এবার আমি আমার নিজের কথাই ভাববো, আমার নিজের সন্তানের কথা ভাববো। ওকে নিয়ে যে আমার বড় আশা, বড় স্বপ্ন। মা, বাবা, তোমরা তোমরা আমাকে আশীর্বাদ করো। আমি যেমন তোমাদের আদর্শ মেয়ে হতে পেরেছি, তেমনি আমি যেন আদর্শ মা হতে পারি। ওকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি। আমি যে ওর পদ ধরে শুনতে পাচ্ছি মা, আমি যে ওর পদ ধরে শুনতে পাচ্ছি বাবা, আমি যে ওর পদ ধরে শুনতে চলছে চিতা, চলছে চলছে মানুষের জীবন তোলার। তাই আমি সারা ভারতবর্ষের নাগরিক হয়ে ওই পাহাড়ে থাকা জঙ্গিদের হাতে আমি হাতে হাত মিলে করেছি আমার লক্ষ্য ভেদ। বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করুন। আরে আগুনকে না আমি আমার ভাই বা বন্ধু বলে ভাবি। যখন যখন কোন একটা মানুষ আগুনে উপরে ছটফট করে, যখন যখন তার দেহ থেকে সারা চামড়াগুলো খসে খসে পড়ে যায়, যখন তার দেহ থেকে পোড়া পোড়া গন্ধ বের হয়, তখন সারা আমার এই ভিতরে সিংহটা আবার আমাকে পাগল। Yes, yes, আমাকে পাগল। কিন্তু মা, আমি শুনেছি ওই সিঁদুর চৌধুরীর ভাইকে নাকি পুলিশ অ্যারেস্ট করেছে এবং ভয় পেয়ে যদি ও আপনার নামটা করে ফেলে তাহলে কি হবে স্যার? কি বলছো? সিঁদুর চৌধুরীর ভাই যদি আপনার নামটা করে ফেলে তাহলে কি হবে বল? শোনো পিঙ্কি শোনা, এই স্বামী বিবেকানন্দ কি বলে গেছে জানো? বলে গেছে হয় কুখ্যাত হও, না হয় বিখ্যাত হও। তাই আমি চাই ওই পদ্ম পুলিশের কাছে নামটা আমার। কিন্তু বস, এই শিরোনাম দেখেছি ভেলোটা কানে তুলনা করে কাজটা কিন্তু একেবারে ছেড়ে দেয়। আর তুমি চাইছো কিনা? হ্যাঁ চাইছি চাইছি চাইছি, কারণ আমি চাইছি প্রত্যুষ যাতে পুলিশের কাছে নামটা হয়। এ বিশেষ আমি ওই নেগিরে কালসা ভাইলা এইসব ওই কেমন কেমন মিউজিক বাজে ফিরে আমি হলাম ছাড়া 2026 সালে আধুনিক ভিড়ে। আমি চাই ওই প্রত্যুষ আমার এই নামটা পুলিশের কাছে বুঝলে? শোন, আমি ভাবছি যে ওই প্রত্যুষ যখন নামটা ভরে দিয়েছে, তাহলে আমি না ওই সারা
পুলিশের কাছে না, এ পুলিশের কাছে শুধু নয়, বুঝলি, পুলিশের কাছে শুধু নয়, আমি ওই পশ্চিমবঙ্গের সারা সব ওই মানুষের কাছে আমি একটা জাল সম্রাট কিংবা দাউদ, বুঝলি? বস শোন, এবার কত জন পুলিশের কাছে আমার নামটা বলে দেবে না, তখন পুলিশ বলবে যে ওই পুলিশ সাংবাদিকদের বলবে। আর সাংবাদিকদের বলা মানে সারা গোটা ওই বিশ্ব ব্রহ্মাণ্ড জেনে দেওয়া। তখন ওই সবাই জেনে দেওয়া মানে সারা সবাই বলবে যে এবার ভারতবর্ষের বুকে একটা দাউদের জন্ম হয়ে গেছে। বুঝলে? কিন্তু বস, আমরা তো তোমার আন্ডারে কাজ করি, আমাদের আশ্রয় দেবে কে? আমি মহাবীর পা। পুলিশ যদি আপনাকে গ্রেপ্তার করে, কি বলি? হ্যাঁ বস, পুলিশ পুলিশ কি বলে যে কিছু না, পুলিশ কি আমায় গ্রেপ্তার করে? সারা পুলিশ বলে কি পুলিশ আমায় গ্রেপ্তার ওরে বিষে এই সমগ্র ভারতবর্ষে না একটা খুন বোকা বাসা বেঁধে আছে, খুন বোকা, বুঝলে? তাই পুলিশ পেয়েছে সারা, এখন ওই দাউদকে অ্যারেস্ট করতে পারেনি তো। বলি কত দল দিল্লির মসনদে বলি এলো আর গেল, পুলিশ কি পেরেছে এখনো পর্যন্ত দাউদকে অ্যারেস্ট করতে। সারা ওই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সারা ওই নোবেল পুরস্কারটা সারা চুরি হয়ে গেল। পুলিশ পেরেছে যে ওই শিক্ষা নাটকের অ্যারেস্ট করতে পারেনি তো। তারা কেন পারেনি? কারণ ওই সব চোর যারা দেশের দিচ্ছে ওই উপরে থাকা কিছু রাজনৈতিক নেতা আর ওই কর্পোরেটের শিল্পপতি আর এই জঙ্গি সংগঠন তোকে সালা তুই যার হয়ে কাজ করবি সেই তোকে শেষটা। কিন্তু বস, আমরা তোমার আন্ডারে কাজ করি, আমাদের চিন্তা দেবে কে? আমি বাবা আমি সালা এই মহাবীর পা এছাড়া আমাকে সেই 60 মাল আমার ডায়লগ কেন বললি? খালা আমার ডায়লগ দর্শক খাচ্ছে, হ্যাঁ? আমার খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। আমার ডায়লগ একদম বলবি না। খালা আমি কোনদিন দেখি দাউদ হয়ে যাবো, হ্যাঁ? কিন্তু দেখবি কোনদিন খালা সম্পর্কে আবার আসবে বল। শুনেছি নাকি সে আমার সিঁদুর চৌধুরী ভালোবাসার ছোঁয়াতে 100 দিনের কাজে গায়ে গায়ে ত্রিপোদার নিয়ে পার্টি কাটতে নেমে গেছে। হ্যাঁ বল, শুধু তাই নয় বল, শুনেছি নাকি আমার মাল পাওয়া ছেড়ে দিয়েছে। সালা যে হাতে এতদিন পিস্তল ধরেছে, হ্যাঁ? সেই হাতে যদি গাইতে কোদাল ধরে তাহলে নরম হাত দুটো ছাল পড়ে যাবে না? হ্যাঁ? হ্যাঁ? আচ্ছা আপনার ছেলে আবার ধরবে, আমি বলছি আবার খাবে। দরকার হলে আমি ওই সালিশে চৌধুরী জীবন থেকে ওই সংকটটাকে একেবারে আলাদা করে দেবো। শুধু সংকটের জীবনটা নয়, ওই সিঁদুর চৌধুরীকে সালা একেবারে পৃথিবীর বুক থেকে একেবারে শেষ করে দেবো। ওই সিঁদুর চৌধুরী কলঙ্কে লাগিয়ে দেবো আমি।
কিন্তু তুই কবি বল, ওই সংকটটাকে ফিরে পেতে গেলে ওই সুনীল চৌধুরীকে মুখ দিতে হবে। কিন্তু বস, আমি তোমার সঙ্গে থেকে থেকে তোমার সঙ্গে কাজ করি ঠিকই, কিন্তু আমিও তো একটা মেয়ে, তাই বলবো সিঁদুর চৌধুরীকে মারাটা না এখন বোধহয় ঠিক হবে না। কারণ আমি শুনেছি সিঁদুর চৌধুরী আর কিছুদিনের মধ্যে একটা সদ্যজাত সন্তানকে পৃথিবীর আলো দেখাবে। বাহ, খুব ভালো। আচ্ছা, দেখি শোনা, তাহলে তুমিও কি আজকাল বেলুনে খাচ্ছ নাকি? হ্যাঁ? বলে, খুব ভালো, খুব ভালো, ভালো, ভালো। শোনো কিন্তু শোনো, ও সুন্দর কথা বলছো, বুঝলে? একদম ঠিক। আরে বাবা, দেখো, আমি ভিলেন হতে পারি, হ্যাঁ? কিন্তু আমার তো একটা অসুর বলে জিনিস আছে নাকি? হ্যাঁ? আচ্ছা, ওই সিঁদুর চৌধুরী আমার দুশ্মন হতে পারে, কিন্তু ওর ওই পেটের বাচ্চা সদ্যজাত সন্তানটা তো আমার দুশ্মন হবে না। আরে বলা তো যায় না, সারা আগামী দিনে ওই কতদিনে হরিনাম হয়ে যেতে পারে, কিংবা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও হয়ে যেতে পারে। না হবেই না বলছি না, মানে হতেও তো পারে। সিঁদুর চৌধুরী, সিঁদুর চৌধুরী, তুমি যত তাড়াতাড়ি তোমার ওই সদ্যজাত সন্তানকে এই পৃথিবীর আলো দেখাবে, তত তাড়াতাড়ি তোমাকেও আমি লাঘব করে দেব। মহাবীর পাল, এই, এই, তুই আবার বলবি? আরে বল না বাবা, বল বল বল। আরে বারবার আমার ডায়লগ বলতে ভালো লাগে না, বল। আরে বল 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 বল। কানে না শোনা, কানে না, এক্ষুনি তোমার মা চলে আসবে। মা এসে তোমাকে চুমু খাবে, আদর করবে। কাঁদে না, কাঁদে না শোনা। কাঁদে না। আমার হয়েছে যত জ্বালা। আমার দেখুনি কি করবো? এইটুকু দুধের বাচ্চাকে আমার কোলে দিয়ে যে যার ইচ্ছে মতো কাজে বেরিয়েছে। আর আমার হয়েছে যত জ্বালা। ওই কর্তা বাবু আর গিন্নিমা গেছে ওই কন্ট্রাক্টরের পুজো দেখি। আর শঙ্করটা সেই সকালে বেরিয়েছে 100 দিনের কাজ করতে। তখন বাড়ি থেকে জায়গা দিয়েছে। আর দিদিমণি সে বাথরুম ঘরে ঢুকেছে স্নান করছে। ঢুকেছে তো বাবা ঢুকেছে, বেরোবারও নাম নেই, আর ছেলে বলেও খেয়াল নেই। আমার হয়েছে কত জ্বালা। কাঁদে না, কাঁদে না বাবু, কাঁদে না। এক্ষুনি তোমার মা এলো। কি হয়েছে? আর কি হবে দিদিমণি? না, এই তোমার দুষ্টু খবর শোনাবে। কি হয়েছে? এই তো মা চলে এসেছে, এই তো। ঘুমসে যাই চোখের পাতায়, আমার খোকা ঘুমোবে।
দেখো দেখো গান শুনতে শুনতে কেমন ঘুমিয়ে পড়লো। জানো কবিতা, আমার খোকনকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা। আমার খোকন বিজয়ের পতাকা উড়াবে, তাই ওর নাম রাখবো আমি বিজয়। খুব সুন্দর নাম, যে বিশ্বকে জয় করবে সেই তো বিজয়। তুই তুই দেখে নিয়ে তুই মানে আমার দাদু ভাই না বিশ্বকে জয় করে বিশ্বজয়ী হবেই হবে। কি গো, শুনতে পাচ্ছ আমার হরিদা কি বলছি? তুমি নাকি বিশ্ব জয় করে বিজয় হবে। একটা কথা বলছিলাম দিদিমণি, কি কথা হরিদা বলো? এই কদিন তো হাসপাতাল আর বাড়ি বাড়ি আর হাসপাতাল করতে করতে মানে বাড়িতে যা ছিল হাট বাজার চাল ডাল সবই তো শেষ হয়ে গেছে। তাই বলছিলাম ঘরে যা আছে তুমি ওটাই বসিয়ে দাও। সে তুমি বলার অনেক আগেই তো বসিয়ে দিয়েছি দিদিমণি। তবে যেটুকু রান্না বান্না হবে তাতে তো সবার কুলবে না দিদিমণি। হরিদা, তুমি তুমি কোনো চিন্তা করো না দিদিমণি, আমি দেখে কিছু করতে পারি কিনা। কোথায় যাচ্ছ হরিদা? একটু একটু মুদিখানার দোকানে যাবো না দিদিমণি, দেখি ধারে কিছু পাওয়া যায় কিনা। তুমি কোনো চিন্তা করো না দিদিমণি, আমার আমার হাতে টাকা পয়সা এলে আমি সবার কাজগুলো করে দেবো। তবে তবে তুমি আমার এই দাদু ভাইকে দেখো দিদিমণি, আমার দাদু ভাইকে যে আমার এই প্রাণটা চেয়েও বেশি ভালোবাসি দিদিমণি, আমি বেশি ভালোবাসি। মা বাবা সে কখন মন্দিরে গেছে, কিন্তু এখনো ফিরে আসছে না কেন? এসে গেছি, এসে গেছি, আমি এসে গেছি। কি ব্যাপার, তুমি গাছ থেকে আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? আরে ধুর, কাজ করতে আর মোটেই ভালো লাগছে না। কেন? আর কেন, সারাদিন কি মনে হচ্ছিল জানো? ছিল মনে হচ্ছিল যদি কাজে না গিয়ে সারাদিন বাড়িতে থাকতাম তাহলে কেমন তোমার আদরটি খেতাম। এই যে মশাই, শুনছো? এখন সব আদর আমার এই খোকনের জন্য, বুঝেছো? ও বুঝেছি বুঝেছি, যতদিন এই বেটা আসেনি ততদিন তোমার সব আদর আমিই খেতাম। আর আর যেই এই বেটা এসে গেল আমি হয়ে গেলাম পর, তাই না? ঠিক আছে। শঙ্কর, এই শঙ্কর, জানো জানো সিধু, আমি যখন কাজের জন্য বাইরে থাকি না তখন তখন আমার মাঝে মাঝে খুব খুব ভয় হয়। ভয় কেন? ভয় আমার আমার ভালোবাসাকে হারিয়ে ফেলার ভয়। আমি আমি যে তোমাকে আর আমাদের এই বসুন্ধরাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি সিধু, তাই তাই আমি কোনোভাবেই তোমাদেরকে যে আমি হারাতে পারবো না সিধু। কি ব্যাপার বলো? আজ আমার কবিবাবুর মুখ দিয়ে এমন কবিতা ঝরে ঝরে পড়ছে যে। বলছি ঝরে যখন পড়ছে নিশ্চয়ই তো একটা কারণ আছে, কিন্তু কিন্তু সেই কারণটা কি মুখে বলবো নাকি নাকি কি করছো? কি হচ্ছে দেখি? আরে আরে কিছু হয়নি কিছু হয়নি কিছু হয়নি। কিছু হয়নি? দেখো দেখো বলছি। আরে বাবা কিছু হবে তবে তো দেখাবো। আমার মাথা টিপি। বেশ, দেখি দেখো দেখি। কি দিচ্ছ? এই নাও দেখ। আরে কিছু হয়নি, তুমি এরকম করছো কেন? গান করে দিয়ে মাটি কাটতে তোমার খুব কষ্ট হয়, তাই না গো? আরে না না না, আরে সৎভাবে রোজগার করতে গেলে একটু তো কষ্ট করতে হবে, এসব কষ্ট কিছু ভাবলেই চলবে না। দেখবে আমাদের একদিন সব কষ্ট দূর হয়ে যাবে।
তখন আর কোনো কষ্ট থাকবে না গো। হ্যাঁ গো বাবা, হ্যাঁ ঠিক আছে নাও সিঁদুর। प्यार कभी कम नहीं करना, कोई सितम बर लेना। प्यार कभी कम नहीं करना, कोई सितम बर लेना। मर जाएंगे आशिक बनना, इतना करम कर लेना। प्यार कभी कम नहीं करना, कोई सितम भर लेना, कोई सितम भर लेना। নমস্কার। নমস্কার। আমি সরকারি ছাত্র কেন্দ্রে যাচ্ছি, বলি আমাদের বাচ্চাকে পোলিও খাইছে না তো খাওয়া কেন? হয়নি। পোলিও খাওয়ানি কেন? পোলিও খাওয়াতে হবে? হ্যাঁ, এই আজকাল ডবল ইঞ্জিন সরকারে জোর তুলছে ছাত্র কেন্দ্র থেকে বিনামূল্যে পোলিও খাওয়ায়, যাতে বাচ্চা যাতে ভালো লাগে। ও হ্যাঁ, দৌড়টা ডিম লাগে। হ্যাঁ ম্যাডাম, আমাকে এক গ্লাস পোলিও মানে জল খাওয়াতে বলে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আপনার জন্য জল নিয়ে আসছি। হ্যাঁ নিয়ে এসো নিয়ে এসো। তুমি কি বাচ্চা বাবা? হ্যাঁ কেন বলুন তো? এই আমার এই গাড়িতে আপনার না আর আছে সব দিকে দেখো। এই নিন আপনার জল। এই দেখো না, খোকন আমার ঘুমিয়ে পড়ছে। আচ্ছা, তুমি বাবা ঘুমিয়ে পড়েছো? এই, কি যেন পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো আমিও তো পাচ্ছি। ও মা, একদম ভুলে গেছি। হরিদা উনুনের মধ্যে সবজি চাপিয়ে রেখে চলে গেছে। খোকনকে ধরো ধরো ধরো। দাও। আরে ঠিক করে ধরবে তো, খালি লেগে যাবে তো। হ্যাঁ রে বাবা, জানি কিভাবে বাচ্চা নিতে হয় আমি জানি না ভাবছো নাকি? হ্যাঁ, খুব যে একেবারে বাবা হয়ে গেছো। না খোকনকে নিয়ে যাও। হ্যাঁ, ঠিক আছে। বাবা বিজয়, তোমার মা কি বলছে বাবা? আমি যেন আমার খোকন সোনাকে ধরতেই পারবো না। এখন বাবার কোলে ঘুমিয়ে পড়ছে। ছেলে ঘুমলো পরাজুলো স্বর্গীয় দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে। বাবা ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমাকে এরকম কারা বাইরে থেকে ডাকছে? হ্যাঁ? আমি এখন কি করি? এই অবস্থায় তো বাচ্চাটাকে বিজয়কে ফেলে গেলে চলবে না, তাহলে আবার ঘুম ভেঙে যাবে, তাহলে ওর মা আবার রাগ করতে পারে। তাহলে আমি এক কাজ করি, ওকে আমি বাড়ির ভিতরে শুয়ে দিয়ে যাই। বাবা বিজয় চুপ করে ঘুমো বাবা রে, চুপ করে ঘুমো। আমি যাবো আর আসবো।
অন্য বিশ্ব জয় করে বিজয় হবে। দেখো না হরিতা, আমার ভগবানের দেহটাকে আমার চিন্তা শঙ্কর, হে শঙ্কর, শঙ্কর, তুমি বলেছিলে না আমার সমাধান আমার ভগবানের জন্য। দেখো না শঙ্কর, আমার ভগবানের দেহটাকে আমার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমার ভগবান, দেখো না আমার ভগবান কথা বলছে না। দেখো না আমার ভগবান কথা বলছে না। স্যার, দেখো না আমার ভগবানের দেহটাকে আমার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। দেখো না আমার ভগবান কাঁদছে না কেন? কেন কাঁদছে না? আমার ভগবান, স্যার, দিন স্যার দিন কি দেবো সিঁদুর? আমার পুলিশ অফিসার পোশাকটা দিন। আরে বাদ দে। কি করবি বল? হ্যাঁ? আরে আমি তো সারা বাচ্চাদের মারতে চাইনি রে। হ্যাঁ? সারা সবই ভগবানের ইচ্ছে। আরে আমি যদি বাচ্চাটাকে মারতে চাইতাম তাহলে ওই সিঁদুরের গর্ভ অবস্থায় থাকাতেই আমি ওকে মেরে দিতাম। ব্যাস। ওই সুদূর চৌধুরী আপনাকে পাওয়া কুত্তার মতো ঘুরছে। দেখো, আর আমি এও খবর পেলাম যে সিঁদুর চৌধুরী নাকি আবার পুলিশ অফিসারের পোশাকটা আবার পরে নিয়েছে। আরে না। আরে সিঁদুর চৌধুরী যতদিন পোশাকে পড়বো ও আমার কিছুই করতে পারবে না, বুঝলে? আরে বাবা, এই কারণের জন্য আমি ওই তোমাদের আমাদের সকলে টিকিট করে শোনো, আমরা এখান থেকে বিদেশে বিদেশে আমরা কি করবো? আরে প্লাস্টিক সার্জারি করবো। প্লাস্টিক সার্জারি। ওরে বাবা, পুলিশের বাচ্চা বলে কথা, বুঝলি? সালা পুলিশের বাচ্চারা তুই যদি এখানে মানি না, সালা একেবারে ইউপি থেকে এও ধরে ফেল। বাবা শোন, ওই আমরা প্লাস্টিক সার্জারি করবো। আমাদের মুখোশরা পুলিশে চিনে নিয়েছে, বুঝলি? পুলিশে চিনে নিয়েছে। আমরা প্লাস্টিক সার্জারি করে এই মুখগুলো সব চেঞ্জ করবো। এই বেশি একেবারে বাদ দিই। এই সারা তোকে না প্লাস্টিক সার্জারি করলো না, একেবারে ঋত্বিক রোশনের মতো। ঠিক আছে না? তোমাকে একেবারে পা থেকে মাথা পর্যন্ত একেবারে ক্যাচি। আমার তুমি না, আরে আমাকে দেখতে অনেক কাঁদি তো পাঞ্চালির মতো মনে হয়, বুঝলি? না, আমি সারা নিজেকে না, এই মহাবীর পাল ছাড়া কিছু না। কিন্তু বুঝলি, সারা সংকটটা এই গোপন আস্তারা যায়। কি করা যায়? হ্যাঁ শোন, সারা শেষবারের মতো সংকটটা এইখান থেকে লড়াই করে নিয়ে পারিছিল। শোন, আমরা কাজ করি। আমরা কোনো একটা আশেপাশে ওই শ্মশানে গেলে, বুঝলি? সারা শ্মশানে অনেক মরা আসবে, আর ওই ওদের মরার মধ্যে আমরা ওদের আত্মীয় হলে আমার বাবা কম করে কাঁদবো, তারপরে তোমাকে চিনতেই পারবে। আর সকালবেলা একটা গঙ্গায় ঢুকিয়ে একেবারে সোজা বিদে। কোথায় যাবি তুই?
তারপর সালা তুই যাবি শ্মশানে সালাম মোহাম্মদ আচ্ছা আমার ছোট বোন সিধু সিধু ভালো হয় সিধু ভালো মাঝে মাঝে বলে মাঝে না বলে মাঝে আমার খুব লাগে খুব লাগে আমাদের পুরো ঘটনাটা পুলিশে গিয়ে বলে দেবো। এই বাপ, কাকে কাকে পুলিশ? ওই যে চারিদিকে এখন লাইট জ্বলছে। এই সারা সারা পুলিশের বাচ্চাকে মেরে কি করে? এই সালা এ শঙ্কর ভাই, এ দেখ মাটি মার, আসতে না বলে। আমি জানি আমার খুব রাগ হচ্ছে। হ্যাঁ, তুই চার কিছু মেরে না, আমি চাবো। হ্যাঁ, ভাই। এই সালা চলো বাবা, চলো। এবার তুমি আমাকে ওই বাড়ির বাইরে পাঠাও। বুঝলে? চলো। বস তুমি চলে যাও, আমাদের কি হবে বস? হ্যাঁ? শালা, শালা আপনি বাইরে পাবেন। তোরা এখন কাম কর, হরে কৃষ্ণ না। বস, আপনি যদি আমাদের সঙ্গে না নিয়ে যান, তাহলে কিন্তু আমরা পুলিশের কাছে সব বলে দেবো। আর পুলিশের কাছে রাজশাস্তি হয়ে সব বলে দেবো। দেখি, সবসময় দেখি যে, হ্যাঁ? শালা শেষ কাজে, শালা এই দুটোতে কোনো বিদ্যুৎ করছে। আচ্ছা, তোরা কে আগে যাবি? আমি আগে যাবো বস। তুই আগে? হ্যাঁ, আচ্ছা, বলো, বলো, তুমি কে আগে? হ্যাঁ? তাহলে, যাও। এবার তুমি নিয়ে চলো। হ্যাঁ, ধর। কি বলবি বুঝলি? আই যদি তোর হাতে পিস্তলটা থাকতো, তাহলে আজকে তোর এই ভালো হতো না বাবা। চলো বাবা। আসতে পারবে না বাবা। কি করে ওর হাতে নেই তো কি হয়েছে? আমার হাতে তো আছে। সিধু শালা পিস্তলে কি করা আছে আমি খতম করে নেব এই কথা বলে কি করব এই পিস্তলের প্রতিটি বুলেটে তোর নাম লেখা আছে। এবার তোর কি হবে? মহাবীর পায় ছাত্র বংশের মাল। আরে দাঁড়া দাঁড়া, আগে মলমটা ভালো করে মালিশ করে দিই, তারপরে তো। যাওয়ার আগে দাঁড়া দাঁড়া নিয়ে যাবো, যা এত সহজে নয়। তারপরে যাওয়ার আগে তোকে আমি একটা সুযোগ দিতে চাই। এই মামুনি, এই নাও। এই ক্যামেরার মধ্যে ওই শয়তানটা সমস্ত জবার মধ্যে রেকর্ড করা আছে। এটা আর আমাদের কাজে লাগতে পারে। এই নাও। এই যে, শুনো, আপনাকে না আমার বড্ড দেখতে ইচ্ছে করছিল, তাই আমি চলে এলাম। চলো বোন আর নিয়ে তো যাবো, তার আগে তোকে আমি একটা সুযোগ দিতে চাই। এই নে, পালিয়ে যা।
এবার এবার কি হবে? क्या হবে? এবার আমি দিদিকে ভাত খাবো। সিধু আইন তুমি নিজের হাতে তুলে নিয়ে সিধু। আইন? কোন আইনের কথা বলছেন স্যার? কোন আইনের কথা বলছেন আপনি? যখন একটা অসহায় মেয়ে তার সুখ শান্তি বিসর্জন করে একজনের অন্যের পাককর্তা হতে চাইলো, তখন কোথায় ছিল আপনার আইন? যখন ওই শয়তানটা আমাকে ভরা কাঠ করার মাঝে আমাকে কলঙ্কিত প্রমাণিত করলো, তখন কোথায় ছিল আপনার আইন? যখন ওই মেয়েটা সব হারিয়ে নিজের সন্তানকে নিয়ে বাঁচতে চাইলো, তখন কোথায় ছিল আপনার আইন স্যার? কোথায় ছিল? সেই দিন যখন আপনার আইন কিছু করতে পারেননি, আর এই জানোয়ারটাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। সিধু 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 না হ্যাঁ স্যার, অন ডিউটি থাকাকালীন পিস্তল কেড়ে নিয়ে গুলি চালালো সিধু চৌধুরী। তার তোমার পায়ে যে গুলি লেগেছে সিধু, তোমার নিজের আত্মরক্ষার জন্য তাকে ওই শয়তানটিকে সিধু তোমার পায়ে গুলি লেগেছে তোমাকেও যে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে শঙ্কর। তুমি অপরাধ করেছো, তাই তোমাকে ছেড়ে যেতে হবে। আবার তুমি যখন জেল থেকে ফিরে আসবে, তখন আমি তোমার জন্য অপেক্ষা করব। তখন তুমি আমাকে তোমার ওই স্বর্গের সিঁদুর দিয়ে আমার সিঁথিতে লাগিয়ে দিয়ে আমি তোমার জন্য অপেক্ষা করবো শঙ্কর। আমি তোমার জন্য অপেক্ষা করবো। তোমার কাছে ধরা তো আমি অনেক আগে দিয়েছি সিধু। তাই সাজাটা তুমি নিজের হাতে দিও সিধু। শঙ্কর আমি ভাই অপেক্ষা করছি, তুমি চলে এসো। সিধু চলো সিধু, তোমার পায়ে গুলি লেগেছে সিধু, চলো আমরা যাই সিধু। प्यार कभी कब नहीं करना वो रिश्ता कर लेना प्यार